বিরুদ্ধে প্রতিক্রিয়ায় কিন্তু হেফাজতের তৈরি, তাই না? আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনে তারা 13 দফা দাবি দিলেন। সেই দাবি সঠিক ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সেই দাবি অসমাপ্ত রেখে কিন্তু হেফাজত আন্দোলন থেকে সরে গেল। এবং 5ই মে যেদিন শত শত মানুষকে নিহত করা হলো, যে এত বড় ম্যাসাকার কিন্তু 1971 সালের 26শে মার্চের পরে বাংলাদেশে আর কখনো ঘটে নাই, যেটা এই শেখ হাসিনা ঘটিয়েছে। তার বদলে দেখলাম আমি যে হেফাজতের তৎকালীন নেতৃবৃন্দ, যার মধ্যে আল্লামা শফি ছিলেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেলেন এবং তারপরে তারা আর কোনো কর্মসূচিও দিলেন না। উল্টে হেফাজত থেকে বলা হলো কওমি জননী, হ্যান ত্যান, কি সনদ দেওয়া হলো, সনদ দিয়ে এই সনদের কোনো ভ্যালু নাই। এই হেফাজতের ছেলেদের বুঝতে হবে যে এই সনদের আসলে কোনো মূল্য নাই। এই সনদ দিয়ে তারা কি কোথাও চাকরি পাবে? পাবে না। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, নিয়ম করে দিয়েছে এই সরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কওমি ছেলেরা ভর্তি হতে পারে। তো তাদের তো আন্দোলন করা উচিত ওই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারি তা আমাকে আপনি দেবেন না কেন? এই আন্দোলন হওয়া উচিত এইসব ছেলেপেলে। তো যাই হোক, এর পরবর্তী আন্দোলন আমরা আবার কবে দেখলাম হেফাজতকে? আমরা আবার দেখলাম শেখ মুজিবের মূর্তি নিয়ে, দেখলাম যে তার বিরুদ্ধে তারা আন্দোলনে নামলেন। তার আগে কিন্তু তারা আরেকটা আন্দোলনে নেমেছিলেন, আপনার মনে আছে? এসকে সিনহা যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তখন তিনি একটা মূর্তি বসিয়েছিলেন সুপ্রিম কোর্টের সামনে। সেই মূর্তির বিরুদ্ধে তারা হেফাজত একবার আন্দোলন করলো, আন্দোলন করে সফল হয়নি, কারণ মূর্তিটা কিন্তু ওখান থেকে ফেলে দেওয়ার কথা ছিল বা সরে ফেলার কথা ছিল। মূর্তি কিন্তু এখনো ওই প্রাঙ্গণেই আছে, শুধু জায়গাটা পরিবর্তন করা হয়েছে। সেই মূর্তি এখনো সুপ্রিম কোর্টে আছে। তাহলে সেই মূর্তি থাকা অবস্থায় হেফাজত তাহলে আন্দোলন সম্পূর্ণ করে নাই, সেবারও অর্ধেক পথে তারা সরে গেল। শেখ মুজিবের মূর্তি নিয়েও তারা আন্দোলন শুরু করলো, তারপরে আর কোনো সারা শব্দ নাই। তারপরে তারা আন্দোলন করলো এবার মোদির আশা নিয়ে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কোন কোন সেকুলার আতেলকে আমি বলতে শুনি যে মোদির বিরুদ্ধে আন্দোলনের কি দরকার ছিল, মোদি তো ভারতের প্রধানমন্ত্রী, হ্যান ত্যান। তা আমার মনে হয় সেকুলার আতেলরা এটা বোঝেন না যে মোদি ইজ এ সিম্বল। কিসের সিম্বল মোদি? মোদি ইজ এ সিম্বল অফ অ্যান্টি ইসলামিক পলিটিক্স অফ ইন্ডিয়া। ভারতের ইসলাম বিদ্বেষী পলিটিক্স এর সিম্বল মোদি। আর একটা সিম্বল মোদি ভারতীয় সম্প্রসারণবাদের সিম্বল। বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ জেকে বসে আছে তার সিম্বল মোদি। কেন? মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন্ডিয়া। এখানে মোদির জায়গায় অন্য কেউ হলেও একই সিম্বল। কাজে যারা বলেন যে মোদি ব্যক্তির বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করব, মোদির বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ আর মোদির বিরুদ্ধে প্রতিবাদ আমার কাছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাসিনাকে ক্ষমতায় রেখেছে কে? ভারত রেখেছে ক্ষমতায়। কাজে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করা মানে কিন্তু হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই জিনিসটা আমাদের অনেক তথাকথিত সেকুলার আতেলরা বুঝতে পারেন না, আমি খুব অবাক হয়ে যাই। তো যাই হোক, এই যে আন্দোলন এবার হলো, এই আন্দোলনেও কিন্তু হেফাজতের নেতৃত্বের দোদুল্যমানতা ছিল। তারা দোদুল্যমান ছিল, তারা তো বলেছিল না আমরা চাই না কোনো গন্ড। এবং আপনার মনে আছে মোদি আসার আগের দিন তারা বললো সংবাদ সম্মেলন করে যে না আমরা রাজপথে কোনো আন্দোলন করবো না, এটা কিন্তু ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতারা। কিন্তু ইয়াং ছেলেরা তার নেতৃত্বের এই কথা মানে নাই, তারা ঠিকই মাঠে নেমেছে এবং তারা কারেক্ট। আমি তাদেরকে স্যালুট জানাই, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। যারা 2 দিনে শহীদ হয়েছে তারা দেখিয়েছে যে তারা ভারতীয় সম্প্রসারণবাদকে ভয় পায় না, তারা ঠিকই লড়াই করেছে, জীবন দিয়েছে। লড়াই করতে হলে জীবন দিতে হবে, এটা নিয়ম। কোন ফ্যাসিবাদ জীবন না দিয়ে ফেলে রেখে লুঙ্গি পরে দৌড়াতে হবে এদেরকে, মেশিন গান পোস্টে যারা থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। তাহলে একটা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, আর দ্বিতীয় যেটা হতে পারে যে শেখ হাসিনা একটা প্যারালাল ফোর্স তৈরি করছে, যেটা তার বাবা করেছিলেন, শেখ মুজিব যেটা করেছিলেন। আপনার রক্ষী বাহিনীর কথা, আপনারও বয়সে তো অনেক ছোট আমাদের, আপনাদের হয়তো মনে নেই অতটা, কিন্তু আমরা তো রক্ষী বাহিনী দেখেছি। তো রক্ষী বাহিনী শেখ মুজিব করেছিলেন, সেনাবাহিনী বন্ধ করে দেবেন, সেনাবাহিনী অ্যাবলিশ করবেন, এটা ইচ্ছা ছিল তার। সেনাবাহিনী অ্যাবলিশ করে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, এবং রক্ষী বাহিনী যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি একজন ভারতীয় জেনারেল ছিলেন, তার নাম ছিল জেনারেল উবান। তো জেনারেল উবানকে নিয়ে এসেছিলেন শেখ মুজিব স্পেশালি রক্ষী বাহিনী তৈরি করবার জন্য। তাহলে তার ইচ্ছা ছিল বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তো শেখ হাসিনা ওইদিকে যাচ্ছেন। শুধু শেখ মুজিব যেটা ডিক্লেয়ার করে করেছিলেন, শেখ হাসিনা সেটা আনডিক্লেয়ার ভাবে করছেন,
তিনি চাচ্ছেন যে পুলিশ এমন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকবে যে যদি কোনো কারণে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে, মানে বর্তমান সেনাবাহিনী তো ফ্যাসিবাদী সরকারের সমর্থক প্রমাণিত হয়েছে, তারা নিয়ে এসছে, শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে বর্তমান সেনাবাহিনী, এবং ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে বর্তমান সেনাবাহিনী। তো যদি তারা ভুল বুঝতে পেরে জনগণের কাতারে নেমে আসে, সেক্ষেত্রে তিনি হয়তো চাচ্ছেন তিনি পুলিশ দিয়ে সেনাবাহিনী মোকাবেলা করবেন। এই জন্যই ক্রমান্বয়ে তিনি পুলিশের অস্ত্র বৃদ্ধি করছেন। যেটা বললাম আপনাকে, যে এখন মেশিন গান হয়েছে, এরপরে মর্টার হবে, তারপরে অন্যান্য। এবং মোহাম্মদ ভাই, আমার সঙ্গে একজন সেনা কর্মকর্তার কথা হচ্ছিল, উদ্বোধন সেনা, উনি বলছিলেন যে 2017 সালের দিকে পুলিশ 1700 স্নাইপার রাইফেল কিনে আনে, 1700 স্নাইপার রাইফেল, এবং আর্মির আপত্তিকে উপেক্ষা করেই তারা এটা সংগ্রহ করে। তো উনি বললো যে আর্মির কমান্ডো আছে, কমান্ডোদের মধ্যে 200-র মতো আছে যারা স্নাইপারে ট্রেনিং পাওয়া, তো সেখানে পুলিশ স্নাইপার দিয়ে কি করবে? এবং এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে এটা নিয়ে উনি সন্দিহান, যে এই পুলিশের কাছে এই অস্ত্র কোত্থেকে গেল বা কোন বাহিনী থেকে কোন অর্ডারের বলে এটা ট্রান্সফার করা হলো। তো সব মিলিয়ে এটা কোন পরিণতির দিকে যাচ্ছে, কি হতে পারে? আমি তো গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি, যে একটা পর্যায়ে গিয়ে কি হয়, এই ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রে কি হয়। ফ্যাসিস্ট শাসক দুভাবে সরানো সম্ভব। ফ্যাসিস্ট শাসককে একটা সরানো সম্ভব যদি বিদেশ থেকে কোনো আক্রমণ হয়। তো বিদেশ থেকে বাংলাদেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি, কারণ বিদেশ বলতে তো বাংলাদেশের চারিদিকে ভারত, আর ভারতই তো হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো সুতরাং ভারতের পক্ষ থেকে হাসিনাকে সরানোর জন্য ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। আর আমেরিকা, কিন্তু এখনো মনে হচ্ছে আমেরিকা ভারতের পক্ষেই আমেরিকা এখনো আছে, কাজে আমেরিকা এগিয়ে আসবে এমনটা আমার কাছে মনে হচ্ছে না এখন। আর দ্বিতীয় একভাবে যেতে পারে একটা ফ্যাসিস্ট সরকার, যদি একটা অভ্যুত্থান তৈরি হয়, অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়, এবং সেই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের সাথে যোগ দেয়, যেটা ইরান রেভলিউশনে হয়েছিল। আপনারা মনে আছে নিশ্চয় 1979 সালে যে ইসলামিক রেভলিউশন হলো ইরানে, সেখানে জনগণ রেভলিউশন করেছিল, এবং প্রথমে কিন্তু সেনাবাহিনী জনগণকে প্রচুর সংখ্যায় নিহত করেছিল, কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে এবং ইরানের শাহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এবং আরেকটা মিল আপনাকে বলে দেই আমি, যে ইরানের শাহ তার কিছুদিন আগে, তার পতনের কিছুদিন আগে তিনি বিরাট জাঁকজমক করে অনুষ্ঠান করেছিলেন। কি অনুষ্ঠান? তিনি তো ইরানের শাহ ছিলেন, তিনি বলতেন যে তিনি নাকি 3000 বছরের একটা ঐতিহ্য ধারণ করছেন, যেটা পার্সিয়ান এম্পায়ার যেটা ছিল আজ থেকে 3-4 হাজার বছর আগে, যে পার্সিয়ান এম্পায়ার ছিল, দারিউস, সাইরাস, সব বিখ্যাত সম্রাটরা ছিলেন পার্সিয়ান সম্রাট, তাদেরই উত্তরাধিকারী তিনি নিজেকে দাবি করতেন ইরানের শাহ। তো তিনি 3000 বছর পূর্তি উপলক্ষে সেই সাম্রাজ্যের বিশাল অনুষ্ঠান করেছিলেন, সেখানে পৃথিবীর সকল প্রেসিডেন্ট এসেছিল, আমেরিকা সহ, এবং বিলিয়ন বিলিয়ন ডলার তিনি খরচ করেছিলেন, এবং তিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন, মাথায় মানে সেই ডায়মন্ড খচিত মুকুট দিয়ে তিনি করেছিলেন। তার কিছুদিন পরেই কিন্তু বিপ্লবে তার পতন ঘটে। তো বাংলাদেশে শেখ হাসিনা এই গত মাসে আপনারা দেখলেন যে অনেক জাঁকজমক করে তিনি তার বাবার 100 বছর পূর্তি করলেন। এখন তারও পতন হতে হলে কিন্তু এই অভ্যুত্থানের পথেই তার পতন হতে হবে, যদি ইন্টারনালি এটা হয়, ডোমেস্টিক ভাবে যদি এটা হয়। এবং সেই পতন যদি হয়, সেখানে সেনাবাহিনী যদি জনগণের কাতারে নেমে আসে, তখন হয়তো তিনি বেনজিরের মতো আইজিদের দিয়ে তিনি চেষ্টা করবেন তাদের সাথে কাউন্টার রেভলিউশন করতে। আপনি জানেন যে সেনাবাহিনী যখন কু হয়, কু, কাউন্টার কু, নানা রকম ঘটনা ঘটে আর কি, তখন একটা কেওটিক পরিস্থিতিতে অনেক রকম ঘটনা ঘটতে পারে। আমার ধারণা শেখ হাসিনা সেটা প্রস্তুতি নিচ্ছেন। আর এছাড়া তো আমরা শুনতে পাই, আমরা তো আর জানি না যে শেখ হাসিনার চারদিকে যে গার্ড গুলো আছে, এমনকি গণভবনের ভিতরে, তার বাসগৃহে, কিংবা তার এখন তো তিনি অফিসে যান না, প্রধানমন্ত্রী কার্যালয়ে, সেগুলো নাকি সবই ভারতীয় সেনাবাহিনীর লোকজন, রয়্যাল লোকজন, এটা আমরা শুনতে পাই। তাহলে তিনি হয়তো ভাবছেন যে সেরকম অভ্যুত্থান যদি বাংলাদেশে কখনো তার বিরুদ্ধে হয়, তাহলে তিনি ভারতীয় র এবং বাংলাদেশ পুলিশ এদেরকে দিয়ে হয়তো মোকাবেলা করতে চাচ্ছেন, এবং সেটারই প্রস্তুতি নিচ্ছেন। এবং এই যে ভারী অস্ত্র শস্ত্র, আমি যেটা বলেছিলাম, তিনি ভয় পেয়েছেন, এই ভয়ের কারণেই তিনি এগুলো কিন্তু রেডি করছেন এখন। তার মানে তিনি জানেন যে জনগণ
তাকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এই মুহূর্তে তার পতন দেখতে চায়, বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে চায় জনগণ, সেটা আপনারাও খবর পান, আমিও খবর পাই। এবং এই পরিবর্তনের যদি ইচ্ছাটা জনগণের মধ্যে, এটা সম্পর্কে শেখ হাসিনা সম্পূর্ণ ওয়াকিবহাল, এবং তিনি জনগণকে বন্দুক দিয়ে মানে শায়েস্তা করতে চান। পারবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। অতীতে তো কেউ পারে নাই, তো শেখ হাসিনা পারার মতো তো কোনো কারণ দেখি না। আর বাংলাদেশের সেনাবাহিনী যদি মনে করে যে তারা পুলিশের বশ্যতা মেনে নেবে, পুলিশের অনুগত হয়ে থাকতে হবে, মানে পরিস্থিতিটা আসলে ওইদিকেই যাচ্ছে, তাই না? এবং এত সব ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনী তো তার নিজের অবস্থান অসম্ভব রকম ভাবে নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে। সেনাবাহিনীর যেই সম্মানের জায়গাটা ছিল, মানে সেনাবাহিনী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্রতিষ্ঠান ছিল, এটা আপনিও জানেন, আমরাও জানি। সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের একজন নাগরিক মুখ খুলতো না, এতটাই পছন্দ করতে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে শেখ হাসিনা জনগণের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছেন। এখন সেনাবাহিনী যদি তার সেই কি বলবো ভুলুণ্ঠিত মর্যাদা পুনরুদ্ধার করতে চায়, তাহলে হয়তো সেনাবাহিনীকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন সেটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা সেনাবাহিনীর ব্যাপার, এটা তো আপনি আমরা তো বলতে পারি না। তবে শেখ হাসিনা কোনো রিস্ক নিচ্ছেন না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছেন যে সেরকম কোন পরিস্থিতিতে তিনি আশা করছেন যে তিনি বেনজিরের মতো পুলিশ দিয়ে, এই মেশিন গান দিয়ে, এগুলো দিয়ে যুদ্ধ করবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, সেনাবাহিনীর একটা ট্যাঙ্ক আজকে ঢাকা শহরে যদি বেরোয়, প্রত্যেকটা থানার থেকে প্রতিটা পুলিশ এক মুহূর্তে পালিয়ে যাবে। এই মেশিন গান দিয়ে তারা সেনাবাহিনীর সাথে লড়াই করার দুঃস্বপ্ন কখনো করবে না বলেই আমার ধারণা। কাজে এগুলো মানে হয় কি, আপনি যখন ডুবে যান, ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে পারে। তো শেখ হাসিনা ডুবন্ত ইন এ সেন্স, আমি বলছি না সে ক্ষমতা থেকে চলে যাচ্ছে, মানসিক ভাবে ডুবন্ত। কারণ তিনি জানেন যে বাংলাদেশের জনগণ তাকে প্রচন্ড রকম ঘৃণা করে। এ সম্পর্কে আমার মনে হয় শেখ হাসিনার কোনো সন্দেহ নাই। তার সমর্থন, আমি একটা হিসাব করি, যতটুকু জ্ঞান আমার আছে, আমি বাংলাদেশে ধারণা করি যে সর্বোচ্চ 20% তার সমর্থন এখন বাংলাদেশে। 80% লোক এই মুহূর্তে সরকারের পরিবর্তন চায়। এটা বিপজ্জনক পরিস্থিতি, এই বিপজ্জনক। এবং এই 20% যারা তার সাপোর্টে, তারাও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। যদি সেরকম পরিবর্তন আসে, এই 20% মাঠে কেউ থাকবে না, তারা কিন্তু পালিয়ে যাবে। তো শেখ হাসিনাকে বাঁচতে হবে একটা আল্লাহর উপরে, আল্লাহ মানে আমরা যারা বিশ্বাস করি আল্লাহর উপরে, তো আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর দ্বিতীয় হলো, সে আশা করছে ভারত এবং তার পুলিশ তাকে বাঁচাবে। এটাই হচ্ছে শেখ হাসিনা। এবং রয়ের কথা তো আমি আগেই বলেছি। এই হচ্ছে আমার মনে হয় ওনার হিসাব। এই জন্যই তিনি এই মেশিন গান দেখাচ্ছেন। তো এই মেশিন গান দেখিয়ে একটা জিনিস কিন্তু তিনি করে ফেললেন, তিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজমান। কারণ এটা আমরা আফগানিস্তানে দেখতে পারি, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে থানায় থাকতেই পারে মেশিন। কিন্তু বাংলাদেশে যেখানে তিনি বলেন উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, তিনি অত্যন্ত জনপ্রিয়, সেরকম একটি দেশে থানায় থানায় মেশিন গান, এটা মানেই হচ্ছে বাংলাদেশে যে উপর দিক দিয়ে তিনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন যে সবকিছু খুব শান্তিপূর্ণ ভাবে চলছে, সেটা এক ধরনের ভাওতা। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশে একেবারেই যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বর্তমানে। জি জনাব মাহমুদুর রহমান, আপনি জানেন যে হেফাজতকে কেন্দ্র করে বাংলাদেশে এখনো একটি অস্থিরতা বিরাজ করছে। এবং আপনি যদি দেখেন যে হেফাজতকে যেভাবে দমন করা হয়েছিল 2013 সালের 5ই মে, তারপরে আবার এই স্বাধীনতার 50 বছরের মাথায় এসে পুলিশ গুলি করে, ছাত্রলীগ যুবলীগ সহ পুলিশ সহ গুলি করে 21 জনকে হত্যা করলো। এখন তারা নানা নাটকের অবতারণা করে হেফাজতকে, অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে হেফাজতকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা, যেন সরকারের নিয়ন্ত্রণে থাকে হেফাজত। তো হেফাজত যখনই এবার ইউনাইটেডলি মুভ করলো, তখনই কিন্তু সরকার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। এবং আমরা দেখি যে নানা নাটকের পরে নাটক, নানা কিছু করে হেফাজতকে নানা ভাবে ধ্বংস করার একটি চেষ্টা। তো কেউ কেউ বলছেন যে হেফাজত করবে কে, এবং হেফাজতের যারা নেতারা আছেন তাদেরকেও আমরা তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা দেখছি না। মাওলানা বাবুনগরী বা অন্যান্য যারা আছেন, যারা নেতৃত্বে আছেন এখন, তাদের যেসব বক্তব্য আমরা পাচ্ছি খুবই দায়সারা গোছের বক্তব্য।
যাদের কপালে আছে শহীদ হওয়া, শাহাদত বরণ করা, তাদের কপাল খুব ভালো। তারা শুনেছি, বারবার বলেছি, মাননীয় সরকার আপনি আরো 100 বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই। আরো 200 বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না। 21 জনকে হত্যা করা নিয়ে তাদের তেমন কোনো কঠোর বক্তব্য নাই, মুভমেন্ট নাই, তো সব মিলিয়ে কিভাবে দেখেন আপনি? আমি হেফাজতটাকে আমি যেটা বিবেচনা করি, এটাকে দুভাবে দেখতে চাই। একটা হচ্ছে এটার নেতৃত্ব, যাদের নাম আপনি বললেন, বাবুনগরী এবং অন্যান্য যারা আছেন। আর একটা হচ্ছে যে তরুণ যারা হেফাজতের কর্মী, যারা মাদ্রাসার তরুণ ছাত্র কিংবা তরুণ শিক্ষক, তারা, এবং তারাই তো মেজরিটি, তাই না? নেতৃত্ব তো থাকে 1% লোক, 99% তো এই ইয়াং টিচার অথবা ইয়াং স্টুডেন্টরা। তারা কিন্তু প্রচন্ড ভাবে আমি বলবো স্বাধীনতাকামী এরা প্রত্যেকেই 99%। এবং এইবার যেটা হলো হেফাজতের এই আন্দোলনের পিছনে নেতৃত্ব কিন্তু ছিল না বলেই আমার ধারণা। নেতৃত্ব মোদির বিরুদ্ধে এই আন্দোলন এভাবে চায় নাই। এই আন্দোলন কিন্তু স্পন্টেনিয়াসলি হয়েছে, তাৎক্ষণিকভাবে আন্দোলন হয়েছে। এবং আন্দোলন কারা করেছে? ওই ইয়াং স্টুডেন্টরা করেছে। এবং আন্দোলনের সূত্রপাত কিভাবে আপনি দেখুন। আন্দোলন সূত্রপাতের শুক্রবার ছিল দিনটি। শুক্রবার দিনে জুম্মার নামাজের পরে হাটহাজারীতে ইয়াং ছেলেরা, ছাত্রেরা মিছিল বার করে। এবং সেই মিছিলে কিন্তু হেফাজতের কেন্দ্রীয় কমিটির সায় ছিল না। মিছিলটা তারা নিজেরা বার করত। এবং বার করার পরে যখন মিছিল নিয়ে হাটহাজারীর রাস্তায় এই ছেলেরা যাচ্ছিল, পুলিশ যদি তাদেরকে বাধা না দিত তাহলে কিন্তু কিছুই হতো না। পুলিশ বাধা দেওয়ার ফলেই ওখানে সংঘাতের সূত্রপাত, এবং তারপরে থানায় পুলিশের সাথে ইটপাটকেল, পুলিশের গুলি করা, এবং গুলিতে হাটহাজারীতে প্রথম 5 জনকে নিহত করলো এই পুলিশ বাহিনী। এটার প্রতিক্রিয়া হলো ব্রাহ্মণবাড়িয়াতে। এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখলাম যে হেফাজতের ইয়াং ছেলেদের সাথে সাধারণ জনগণ নেমে গেছে এই সরকারের বিরুদ্ধে। সাধারণ জনগণ বলতে যারা মারা গেছে, আপনি যদি তাদের নাম দেখেন, তার মধ্যে অর্ধেক হলো মাদ্রাসার ছেলেরা, বাকি অর্ধেক কারা? শ্রমিক, বাকি অর্ধেক কৃষক। তার মানে জনগণও এই আন্দোলনের সাথে ছিল। তো সুতরাং এই আন্দোলন এবার কিন্তু নেতৃত্ব করে নাই, এই আন্দোলন করেছে সাধারণ ছেলেরা। নেতৃত্বের ভুলটা কোথায় আপনি দেখেন। বাবুনগরী কিন্তু খুব অত্যাচারিত মানুষ। আমি বাবুনগরীকে যখন ধরে নিয়ে যায় 2013 সালে, তখন আমি কিন্তু জেলে ছিলাম। এবং ওনার প্রতি কিরকম চর্চা করা হয়েছে এটা আমি কাশিমপুর জেলে আমি শুনেছি। সুতরাং তিনি তার উপরে অনেক জুলুম হয়েছে ভদ্রলোকের উপরে। আমার কথাটা হচ্ছে যে হেফাজতের ভুলটা কোথায়। হেফাজতের ভুলটা হচ্ছে যে তারা যে কোনো আন্দোলন শুরু করে মাঝপথে থেমে যায়। এটা হচ্ছে হেফাজতের সব থেকে বড় দুর্বলতা বলে আমি মনে করি। আমি যদি 2013 সালের আন্দোলনেও চলে যাই, 2013 সালের আন্দোলন শুরু হয়েছিল যেটা ইসলাম বিদ্বেষী লোকজন শাহবাগে আন্দোলন যেটা তৈরি করেছিল, এবং যে আন্দোলনের পিছনে ভারতীয় দূতাবাস জড়িত ছিল ডিরেক্টলি। ভারতীয় দূতাবাসের কাজেই এই আন্দোলনটা হয়েছিল শাহবাগে। তার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় কিন্তু হেফাজতের তৈরি, তাই না? আন্দোলনটা শুরু হয়েছে। সেই আন্দোলনে তারা 13 দফা দাবি দিলেন। সেই দাবি সঠিক ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সেই দাবি অসমাপ্ত রেখে কিন্তু হেফাজত আন্দোলন থেকে সরে গেল। এবং 5ই মে যেদিন শত শত মানুষকে নিহত করা হলো, যে এত বড় ম্যাসাকার কিন্তু 1971 সালের 26শে মার্চের পরে বাংলাদেশে আর কখনো ঘটে নাই, যেটা এই শেখ হাসিনা ঘটিয়েছে। তার বদলে দেখলাম আমি যে হেফাজতের তৎকালীন নেতৃবৃন্দ, যার মধ্যে আল্লামা শফি ছিলেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেলেন। এবং তারপরে তারা আর কোনো কর্মসূচিও দিলেন না। উল্টে হেফাজত থেকে বলা হলো কওমি জননী, হ্যান ত্যান, কি সনদ দেওয়া হলো, সনদ দিয়ে এই সনদের কোনো ভ্যালু নাই। এই হেফাজতের ছেলেদের বুঝতে হবে যে এই সনদের আসলে কোনো মূল্য নাই। এই সনদ দিয়ে তারা কি কোথাও চাকরি পাবে না। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, নিয়ম করে দিয়েছে এই সরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কওমি ছেলেরা ভর্তি হতে পারে না। তো তাদের তো আন্দোলন করা উচিত ওই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারি তা আমাকে আপনি দেবেন না কেন? এই আন্দোলন হওয়া উচিত এইসব ছেলেদের। তো যাই হোক, এর পরবর্তী আন্দোলন আমরা আবার কবে দেখলাম হেফাজতকে? আমরা আবার দেখলাম শেখ মুজিবের মূর্তি নিয়ে
দেখলাম যে তার বিরুদ্ধে তারা আন্দোলনে নামলেন। তার আগে কিন্তু তারা আরেকটা আন্দোলনে নেমেছিলেন, আপনার মনে আছে, এসকে সিনহা যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তখন তিনি একটা মূর্তি বসিয়েছিলেন সুপ্রিম কোর্টের সামনে। সেই মূর্তির বিরুদ্ধে তারা হেফাজত একবার আন্দোলন করলো, আন্দোলন করে সফল হয়নি, কারণ মূর্তিটা কিন্তু ওখান থেকে ফেলে দেওয়ার কথা ছিল বা সরে ফেলার কথা ছিল। মূর্তি কিন্তু এখনো ওই প্রাঙ্গণেই আছে, শুধু জায়গাটা পরিবর্তন করা হয়েছে। সেই মূর্তি এখনো সুপ্রিম কোর্টে আছে। তাহলে সেই মূর্তি থাকা অবস্থায় হেফাজত তাহলে আন্দোলন সম্পূর্ণ করে নাই, সেবারও অর্ধেক পথে তারা সরে গেল। শেখ মুজিবের মূর্তি নিয়েও তারা আন্দোলন শুরু করলো, তারপরে আর কোনো সারা শব্দ নাই। তারপরে তারা আন্দোলন করলো এবার মোদির আশা নিয়ে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কোন কোন সেকুলার আতেলকে আমি বলতে শুনি যে মোদির বিরুদ্ধে আন্দোলনের কি দরকার ছিল, মোদি তো ভারতের প্রধানমন্ত্রী, হ্যান ত্যান। তা আমার মনে হয় সেকুলার আতেলরা এটা বোঝেন না যে মোদি ইজ এ সিম্বল। কিসের সিম্বল মোদি? মোদি ইজ এ সিম্বল অফ অ্যান্টি ইসলামিক পলিটিক্স অফ ইন্ডিয়া। ভারতের ইসলাম বিদ্বেষী পলিটিক্স এর সিম্বল মোদি। আরেকটা সিম্বল মোদি ভারতীয় সম্প্রসারণবাদের সিম্বল। বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ জেকে বসে আছে তার সিম্বল মোদি। কেন? মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে মোদির জায়গায় অন্য কেউ হলেও একই সিম্বল। কাজে যারা বলেন যে মোদি ব্যক্তির বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করব, মোদির বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ আর মোদির বিরুদ্ধে প্রতিবাদ আমার কাছে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হাসিনাকে ক্ষমতায় রেখেছে কে? ভারত রেখেছে ক্ষমতায়। কাজে মোদির বিরুদ্ধে প্রতিবাদ করা মানে কিন্তু হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই জিনিসটা আমাদের অনেক তথাকথিত সেকুলার আতেলরা বুঝতে পারেন না, আমি খুব অবাক হয়ে যাই। তো যাই হোক, এই যে আন্দোলন এবার হলো, এই আন্দোলনেও কিন্তু হেফাজতের নেতৃত্বের দোদুল্যমানতা ছিল। তারা দোদুল্যমান ছিল, তারা তো বলেছিল না আমরা চাই না কোনো গন্ড। এবং আপনার মনে আছে মোদি আসার আগের দিন তারা বললো সংবাদ সম্মেলন করে যে না আমরা রাজপথে কোনো আন্দোলন করবো না, এটা কিন্তু ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতারা। কিন্তু ইয়াং ছেলেরা তার নেতৃত্বের এই কথা মানে নাই, তারা ঠিকই মাঠে নেমেছে এবং তারা কারেক্ট। আমি তাদেরকে স্যালুট জানাই, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। যারা 2 দিনে শহীদ হয়েছে তারা দেখিয়েছে যে তারা ভারতীয় সম্প্রসারণবাদকে ভয় পায় না, তারা ঠিকই লড়াই করেছে, জীবন দিয়েছে। লড়াই করতে হলে জীবন দিতে হবে, এটা নিয়ম। কোন ফ্যাসিবাদ জীবন না দিয়ে ফ্যাসিবাদের সরানো যায় না। তো এখানে এই নেতৃত্বের দুর্বলতার জন্য আজকে হেফাজতের এই অবস্থা। এই যে আজকে দেখুন হেফাজতের শত শত নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি তো জানেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে টর্চার করা হচ্ছে। এমন 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 এখন নতুন করে মামলা দেওয়া হচ্ছে 2013 সালের মামলা। আজকে 8 বছর পরে একজনকে দেখলাম অ্যারেস্ট করেছে, আইজুল রহমান ইসলামাবাদী বোধহয় ওনার নাম, আইজুল হক ইসলামাবাদী বোধহয়। তো তাকে অ্যারেস্ট করে তার নামে 2013 সালের মামলা দিচ্ছে। আরে আইজুল হক ইসলামাবাদী 8 বছর তো বাংলাদেশেই ছিল, টেলিভিশনে এসছে, বিভিন্ন টেলিভিশনে টক শোতে এসছে, তো তাকে পুলিশ এতদিন ধরতে পারে নাই। তার মানে পুরো বিষয়টা একটা নাটক। হেফাজতকে দুর্বল করবার জন্য সরকারের নাটকের প্রক্রিয়া চলছে মোদি যাওয়ার পর থেকে। এবং আপনি খেয়াল করুন, মোদি যাওয়ার পরে কে এসছে বাংলাদেশে? ভারতীয় সেনাবাহিনীর প্রধান এসছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান 5 দিন ছিলেন, এবং তারা আসার পরেই কিন্তু এই যে থানার সামনে যে আপনি মেশিন গান দেখছেন, এগুলো শুরু হয়েছে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ ভিজিট করে যাওয়ার পর থেকে। তো আপনি এগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না, এগুলো সবই জড়িত। ইন্ডিয়ার প্ল্যানেই সবকিছু হচ্ছে, রয়ের প্ল্যানেই বাংলাদেশে সবকিছু হচ্ছে। হেফাজতকে বুঝতে হবে যে কোন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যদি আদর্শগত লড়াই থেকে সরে যায় তাহলে হেফাজতের ভেঙে যাবে, হেফাজত থাকবে না। এবং হেফাজত যে কথাগুলি বলে যে এই সরকার 100 বছর 200 বছর থাকলে আমাদের আপত্তি নাই, এটা তো আমার মনে হয় যে তারা তো ইসলামের স্পিরিট থেকে সরে যাচ্ছেন এগুলো যদি বলেন তারা। এবং তারা তো বলছেন এটা কেন সরে যাচ্ছে না।